সিসি ক্যামেরার মাধ্যমে ক্যান্টিনে সব কিছু নিজের কেবিনে বসে উপভোগ করছে ফারাজ। শ্রেয়া খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে মিমিকে। মিমির মুখে হাসি, চোখ বন্ধ করে অতীত কল্পনা করতে থাকলো। এখন মিমির যখন 3 মাস বয়স, তখন দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নেয় ফারাজ। যাওয়ার আগের দিন রাতের ঘটনা। অহনা বেঘোরে ঘুমোচ্ছে, ফারাজ রাত জেগে খেলা করছে মিমির ছোট ছোট হাত পা নিয়ে। জীবনে প্রথম বাবা হওয়ার অনুভূতি পেয়েছিল সে। ফারাজ ভেবেছিল অহনা ও মাতৃত্বে স্বাদ পেল। ফারাজ তখন অহনাকে আর মিমিকে কিছু করে দেওয়ার চেষ্টায় থাকত। বড় ব্যবসা থাকলে কি হবে? ফারাজ যদি মারা যায়, অহনা আর মিমি কী নিয়ে থাকবে? কিছু একটা তো বউ আর সন্তানের জন্য করে রাখা দরকার। তাই ব্যবসার উন্নতির জন্য বাইরে যাওয়া লাগে। সে মারা গেলেও যেন কোনো কিছুর অভাব অহনা না পায়। মিমিকে নিয়ে যেন কারো কাছে হাত পেতে খেতে না হয়। এসব চিন্তায় ফারাজ দিনরাত কাজ করেছে। এমনকি অহনার যেন কষ্ট না হয়, তাই সে যখন অহনার কাছে থাকতো মিমিকে নিজে দেখত। মিমিকে গোসল করিয়ে দেওয়া, মিমিকে নিয়ে খেলাধুলা করা, এগুলো ফারাজ করত। সেদিন গভীর রাতে মিমি ক্ষুধায় কান্না করে। ফারাজ অহনাকে তখন ডাক দেয়, বলে, এ ওঠো, মিমিকে ফিডিং করাতে হবে তো। অহনা আড়মোড়া দিতে থাকে। ফারাজ অনেকক্ষণ ডাকার পর বিরক্তির সাথে খিটমিট করে উঠে মিমিকে ফিডিং করিয়ে দেয়। মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, কিন্তু ফারাজ এটাকে একটি মায়ের কষ্ট হিসেবে ধরে নেয়। মা তার সন্তানের পেছনে সারাদিন পার করলে রাতে একটু শান্তিমতো ঘুমোতে চায়। ফারাজ অহনাকে সেই দৃষ্টিতে দেখেছিল, কিন্তু এখন বুঝতে পারছে ওগুলো অহনা কেন করত। সে তো মিমিকে জন্ম দেয় নিজের স্বার্থে। ফারাজ জোরাজুরি করে বলেই আজ মিমির জন্ম। আনমনে বলে ওঠে, একজন স্ত্রী বেশ্যা হতে পারে, কিন্তু একজন মা কখনোই না। আমার মেয়েটার ভাগ্য শুধু ভিন্ন। কেন একজন পারফেক্ট মা হতে পারলে না? মিমির মুখে খাবার তুলে দিচ্ছে শ্রেয়া। টেবিলের সামনে বসে আছে অর্পা আর ওহি। ওহি নিজেও দেখছে শ্রেয়া আর মিমিকে। ওহির কাছে ভালো লাগছে এই দৃশ্য। মিমির মুখে তার মেয়ের পক্ষ থেকে কখনো হাসি দিতে দেখেনি, কিন্তু আজ বাইরের মেয়ে, তাও 2 দিনের পরিচয়। সেও কি না ছোটো বাচ্চাকে আগলে রাখছে। অন্যমনস্ক হয়ে ভাবছে, শ্রেয়াকে মিমির মা বানালে ভালো হতো। এমন অদ্ভুত ভাবনার বিচ্ছেদ ঘটল জিনিয়ার কণ্ঠ কর্ণপাত হতে। জিনিয়া আর অতসী এসেছে লাঞ্চ করতে। সিনথিয়ার কল এসেছিল, ওর আসতে এখনও আধা ঘন্টা দেরি। জিনিয়ার কণ্ঠে ওহির ঘোর কেটে যায়। পরে মনে মনেই বলে, এক ভুল আমি করেছিলাম আমার মেয়েকে ফারাজের মতো ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে। এখন শ্রেয়াকে নিয়ে এসব ভাবতে চায় না। মেয়েটা ভালো হলেও বড় ভাবির পছন্দ মডার্ন হাই ক্লাস পরিবারের মেয়ে। শ্রেয়া তো আমার মতো। এক অর্পা আর আমি যা ভোগ করেছি শ্রেয়াকে আর ভোগ করাতে চায় না। যে যেমন আছে তেমনই ভালো। লাঞ্চ শেষ করে যে যার মতো উঠতে নিলে শ্রেয়ার হঠাৎ মনে হয় সবাই লাঞ্চ করেছে, কিন্তু ফারাজ এখনও না খাওয়া। বসকে নিয়ে বেশি ভাবতে দেখলে লোকে নিন্দা করবে। আবার যে না খেয়ে পরিশ্রম করছে তার কথা তো মাথায় আসা স্বাভাবিক। বেশি কিছু না ভেবে ক্যান্টিন থেকে খাবার নিয়ে চলে যায় শ্রেয়া। এটা দেখে এনি মনে মনে বলে, কেয়ারিং, লুকিং কিউট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ ইনোসেন্ট। ইয়েস, শেহনাজ ইজ এ পারফেক্ট লেডি ফর হ্যান্ডসাম। এতক্ষণ মিমিকে খাইয়ে দেওয়া সময়টুকু নিজের ফোনে ক্যাপচার করে নেয় এনি। অর্পা নিজেও কিছু ছবি তুলে নেয়। অর্পার পেছনের টেবিলে এনি বসেছিল। শ্রেয়া চলে যেতেই অর্পা ঘুরে তাকালো। এনি মিষ্টি হাসি দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিল, শ্রেয়া আর ফারাজ একসাথে হলে ভালোই মানাবে। কিন্তু এরা কথাগুলো মনে মনে রেখে দিল। ফারাজ অথবা শ্রেয়া এরা তো একে অপরকে নিয়ে ভাবে না। আপাতত কয়েকটা মাস যাক, তারপর দেখা যাবে। গেটে নক করার শব্দ পেতেই ফারাজ বলে, কামিন। শ্রেয়া ভিতরে ঢুকে যায় হাতে ট্রে নিয়ে। ফারাজ এটা দেখে কিছু না বলে ল্যাপটপের দিকে তাকায়। খাবারগুলো টেবিলের ফাঁকা জায়গায় রেখে শ্রেয়া বলে, মিস সিনথিয়া আসতে এখনও দেরি আছে স্যার। আপনার লাঞ্চ করা হয়নি। মিমি বলেছিল যে আপনি নাকি লাঞ্চের পর একটা ওষুধ খান, তাই আপনার জন্য লাঞ্চ এনেছি। ফারাজ কোনো রিয়াকশন না করে ছোট করে উত্তর দিল, ওকে। শ্রেয়া চলে গেল। যতটুকু করেছে তার জন্যই শ্রেয়ার ভয় লাগছিল। ফারাজ এমনিতেই তার বস হয়, তার উপর ফারাজকে দেখতেও ভয় লাগে। যেমন মুডি ফেস থাকে, তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নিজের মতো খাবার শেষ করে ফারাজ কল করে খাবারের প্লেটগুলো নিয়ে যেতে বলে। এটো খাবারের প্যাকেট ট্রেতে নিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিল শ্রেয়া। পথিমধ্যে লিজার সাথে দেখা হলে চোখাচোখি করে মিষ্টি হাসি দেখিয়ে দেয় একে অপরকে। স্টাফ সবাই দেখেছে শ্রেয়াকে খাবার নিয়ে যেতে, কিন্তু কেউ কোনো নেগেটিভ দিক থেকে দেখেনি। দেখার কোনো রাস্তায় শ্রেয়া বা ফারাজ রাখেনি। শ্রেয়া যখন খাবারের ট্রে নিয়ে লিজার দিকে তাকিয়ে হাসে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সিনথিয়া। হাতের ব্রেসলেট ঠিক করতে করতে আসছে সে। চোখের সানগ্লাস এখন মাথায়, চুলগুলো ছেড়ে দেওয়া,
হাই হিল সাথে শর্ট ড্রেস। আশেপাশে না থেকিয়ে ব্রেসলেট ঠিক করে হাঁটার কারণে ধাক্কা লাগে শ্রেয়ার সাথে। ফারাজের খাওয়ার এঁটো খাবার পানি সব গড়গড়িয়ে পড়ে সিনথিয়ার গায়ে। অফ হোয়াইট কালারের ওপর তেল পানি পড়েছে। নিজেকে হা হয়ে দেখল সিনথিয়া। তারপর রাগে গজগজ করতে করতে তাকালো শ্রেয়ার দিকে। ধমকিয়ে বলে ওঠে, ইউ ইডিয়েট, কোনো কমন সেন্স নেই? তুমি আমার ড্রেসের কি করেছো জানো? এটা দাম কত? ইনফ্যাক্ট আমি একটা ব্র্যান্ডেড পারফিউম লাগিয়েছিলাম, তুমি এটা বিক্রি করে দিলে। সিনথিয়ার চিল্লাচিল্লিতে সবাই উঠে দাঁড়ালো। এক একজনের দিকে চাওয়াচাওয়ি করছে। দোষ তো শ্রেয়ার একার না। শ্রেয়া তো তাও সহানুভূতির হাসি দেখানোর পর ঘুরে সাবধানে যেতে চেয়েছিল, কিন্তু সিনথিয়া নিজে ব্রেসলেট ঠিক করতে যেয়ে সোজা ট্রেটা নিজ হাতে নিয়ে ছিটকে যায়। শ্রেয়া তো সরে যেতেই চেয়েছিল। দোষ দেখতে গেলে দুজনেরই আছে, কিন্তু চাকরি যাওয়ার ভয়ে লিজা কিছু বলতে পারছে না। ক্যান্টিন থেকে সবাই এসেছে। জিনিয়া আর অতসী এসে দাঁড়ালো সিনথিয়ার পাশে। অর্পা, মিমি, এনি ও ওহে এসেছে সেখানে। যিনি আদিক্ষেতা করে বলে, ওহ বেবি, এগুলো কিভাবে হলো? সিনথিয়া আঙ্গুল উঁচু করে শ্রেয়াকে দেখিয়ে বলে, এই খ্যাত মেয়েটি করেছে আমার ব্র্যান্ডেড ড্রেস। ইউনো আন্টি, এটা কিনতে আমি কতটা দেরি করেছি। হ্যান্ডসাম দেখবে বলে আমি অনেকক্ষণ ধরে পারফেক্ট কিছু খুঁজছিলাম, এখন আমাকে দেখতে পুরো হরর লাগছে বলেই নাকি কান্না শুরু করে। মিমি হা হয়ে আছে। সরাসরি বলে, তোমার শাস্তিতেও হরর লাগছে ডিস্কো আন্টি। স্টাফরা সবাই হেসে দেয়। অপমান বোধ করলো সিনথিয়া। জিনিয়া চোখ রাঙিয়ে বলে, বড়দের সাথে এভাবে কথা বলে না গ্র্যানি। মিমিকে নিজের কাছে আনে অর্পা। অর্পা নিজেও মিটমিট করে হাসতে থাকে। সিনথিয়াকে একদম বাজে দেখা যাচ্ছে এখন। শ্রেয়া কিছু না বলে ট্রেন নিয়ে চলে যেতে নেয়, কিন্তু পথ আটকে দাঁড়ায় অতসী। শ্রেয়াকে হাত দিয়ে থামতে বলে। দাঁড়িয়ে যায় শ্রেয়া। অতসী বলে, এমনিতেও কেয়ারলেস তুমি, ঠিকভাবে চলাফেরা জানো না। আমার বোনের ড্রেসটা নষ্ট করেছ, এর জন্য অ্যাটলিস্ট ম্যানার্স তো দেখাও। কিছু বুঝল না শ্রেয়া। কী করতে হবে তাকে? অতসী আবার বলে, সে সরি। শ্রেয়া অবাক হলো। দোষ কি তার একার? শ্রেয়ার হাতে খাবারের প্লেট ছিল ঠিক আছে, কিন্তু এই মেয়েও তো না দেখে হেঁটেছে। চোখ ছিল না তার? একটা ব্রেসলেট ঠিক করার জন্য চোখ কি আসমানে রেখেছিল? মনে মনে কথাগুলো ভাবছে। শ্রেয়া কিছু এক্সপ্লেন করতে যাবে, তখনই মিমি বলে, কেন সরি বলবে? আমি দেখেছি এই ডিস্কো আন্টি হাত দেখে হাঁটছিল। কেন, রাস্তায় হাঁটতে গেলে কি ফ্যাশন দিতে হয়? আমাকেও তো পাপা শিখিয়েছে যে রাস্তায় হাঁটতে গেলে সব সময় চারপাশ ভালোভাবে দেখে হাঁটতে হয়। তাহলে এই আন্টি কেন হাতটা ঠিক করতে করতে আসে? তা আবার ব্রেসলেট ছিল একটু বেঁকিয়ে, তাই? মনে মনে অর্পা বলে, ওরে মা, তোমার পাপাকে দেখানোর জন্যই তো এত কিছু। একটু বেঁকা থাকলেও সোজা করে পারফেক্ট দেখাতে হবে। জিনিয়া থামিয়ে দিতে চায় মিমিকে, কিন্তু মিমি আবার বলে, আমি কিন্তু পাপাকে বলে দিব তুমি দোষ করে আন্টিকে বকেছ। আবার অন্যায় করে সরি শুনতে চাও? শুকনো ঢোক গিলল সিনথিয়া। এই মিমি যা বলবে ফারাজ চোখ বন্ধ করে বিশ্বাস করবে। কথা না বাড়িয়ে সিনথিয়া বলে, ওকে ফাইন, এই টপিকস এখানে বন্ধ করা হোক, কাউকে সরি বলতে হবে না। এনির ইশারা পেয়ে চলে গেল শ্রেয়া। সিনথিয়া মনে মনে বলে, ফারাজের কাছে আসার চাবিকাঠি এই মিমি। ওকে আগে হাতের নাগালে পাই, তারপর আমি চৌধুরী বাড়ির বড় বউ হতে পারবো। তার আগে এই মেয়েকে একটা শিক্ষা দিতে হবে। এর জন্য আমি আজকে অপমানিত হয়েছি। হ্যান্ডসামকে কিভাবে ফেস করব? শেষের কথাটি একটু জোরে আর কান্না মিশ্রিত কণ্ঠে বলে। জিনিয়া আর অতসী নিয়ে যায় সিনথিয়াকে। ময়লা পানি লাগা জায়গাটি পরিষ্কার করতে হবে। সময় এবং নিয়মকানুন সব কিছু পরখ করে দেখছে ফারাজ। কেবিনের ভিতর থেকে সব কিছু দেখলেও সে বের হয়নি। অন্য দুজন সেলিব্রিটি নব্য। একজনের পারিবারিক আর্থিক অবস্থা ভালো না, এদিক ওদিক কাজ খুঁজছে। আরেকজন পড়াশোনা চালাচ্ছে আর দু একটা অ্যাড করেছে। সিনথিয়ার হাতে অন্য প্রজেক্ট থাকা সত্ত্বেও নিজে সেধে এসেছে। এনির কাছে জিনিয়া কথা বলে এই অ্যাপয়েন্টমেন্ট করে রাখে। বাকি দুজনকে পুনরায় লাঞ্চের পর আসতে বলা হয়। তারাও চলে এসেছে এখন। ফারাজ আজ কিছু বলছে না, কারণ সে দেখতে চায় শ্রেয়া কী করে মডেল নির্বাচন করে, কাকে মডেল হিসেবে চুজ করে এই কোম্পানির মার্কেট বাড়িয়ে দেবে। শ্রেয়া যদি এই প্রজেক্ট ঠিকমতো করতে পারে, তাহলে ফারাজ শ্রেয়া ও এনির হাতে দায়িত্ব দিয়ে 2 মাসের জন্য দেশের বাইরে যাবে। ওখানে আবার কিছু কাজ আছে। দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে শিহাবদের বাসায় আসে রিমলি ও সৃষ্টি বেগম। সকালের পরা লুঙ্গি আর গেঞ্জি পাল্টে এখন সুন্দর শার্ট ও জিন্স। ছেলেকে ঘরের মধ্যে এমন পরিপাটি হয়ে থাকতে দেখি অবাক মিসেস জুই, মানে শিহাবের মা। দুপুরের খাবার খেয়ে চলে এসেছেন। বলেন, কি রে বাবু, তুই এই দুপুরে কোথায় যাবি? চুল সেট করতে করতে শিহাব বলে, কোথাও না মা। তাহলে সাজছিস কেন? এমনি ভালো লাগছে তাই। বলতে না বলতে রিমলি এসে গেছে। শিহাব বেলকনিতে দাঁড়িয়ে দেখেছিল রিমলি ও সৃষ্টি বেগমকে, তাই দ্রুত রেডি হয়। কলিং বেল বাজতে শিহাব দৌড়ে যায়। দরজা খুলতে রিমলি বলে, আম্মুকে নিয়ে এসেছি, আপনাদের ওই ঘরটা দেখবে আম্মু।
মিসেস জুই বাইরে বের হলেন। রিমলি ওনাকে দেখে সালাম দিল। মিসেস জুই উত্তর দিয়ে তাকিয়ে থাকলো। শিহাব বলে, ওনারা আমাদের সামনের ঘর দেখবে মা। আচ্ছা চলুন তাহলে। সৃষ্টি বেগম ঘরটি দেখল, পছন্দ হয়েছে তার, সাথে পরিবেশটা। ঘর দেখতে দেখতে সৃষ্টি বেগম বলেন, তোর মাথা ঠিক আছে রিমু? ভালোবেসে ডাকে রিমু। এত ভালো ঘর মাত্র 7,000 টাকায় কিভাবে? ঘর ভাড়া এত কমে শুনে চোখ ছোট করে তাকালো মিসেস জুই। রিমলি ইশারা করলো শিহাবের দিকে, বলে, উনি তো বলল 7,000 টাকা, ডিসকাউন্ট আছে নাকি? চোখ বড় বড় হয়ে গেল মিসেস জিনিয়ার। ছেলে পুলিশ বানিয়েছে নাকি গাধা এটাই ভাবছে। এই ঘর কিভাবে 7,000 হয়? লোকজনের মাঝে কিছু বলতেও পারছে না। শিহাব ওর মায়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে থাকে। মিসেস জুই ভিতরে চলে যায়। হাফ ছেড়ে বাঁচে শিহাব। আগে এদিক সামলাক, তারপর ওদিক। সৃষ্টি বেগমের দিকে তাকিয়ে শিহাব বলে, জি আন্টি, আপনি তো অনেক বিচক্ষণ মানুষ। শাক সবজি নিয়ে যেভাবে বার্গেনিং করছিলেন, ভাবলাম আপনাকে ঘর নিয়ে ঝামেলা রাখবো না, তাই সোজাসুজি ভাড়াটা কমিয়ে রাখলাম। আর পরিচিতদের থেকে বেশি নিব কেন বলুন? আমরাই তো। সৃষ্টি বেগম খুশি হলেন। তিনি বলেন, আচ্ছা বাবা, তাহলে আমরা পরশুদিন এই বাড়িতে উঠব। একেবারে 1 তারিখে এই বাড়িতে জিনিসপত্র নিয়ে হাজির হব। আপনাদের জিনিসপত্র আনা নেওয়ার অসুবিধা হলে বলবেন, আমি লোক পাঠিয়ে দেব। পুরকুচকে রিমলি বলে, আপনাকে এমন জনদরদি হতে কে বলেছে? একজন পুলিশ অফিসার হয়ে আমি জনগণের সেবা করব না তো কি করব? সৃষ্টি বেগম যেন শিহাবের কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেলেন। শিহাবের দিকে তাকিয়ে বলেন, এমন পুলিশ অফিসার দরকার আমাদের দেশের জন্য। আপনার মেয়ের জন্য হলেই হবে, বিড়বিড় করে বলল শিহাব। সব কিছু ঠিক করে সৃষ্টি বেগম ও রিমলি চলে যেতেই শিহাব ঢুকলো ঘরে। ডাইনিং রুমে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মিসেস জুই। শিহাব শুকনো ঢোক গিলতে থাকে। মাকে কিভাবে সামলাবে এখন তাই ভাবছে। তোকে পুলিশ অফিসার বানিয়েছি নাকি গাধার দলের লিডার, এটা একটু আমাকে খুলে বলতো। শিহাব বোকা বোকা হাসি দিতে থাকে। তারপর বলে, তুমি না একজন মহিলা কমিটির সদস্য? তুমি তো বলো নারীদের সম্মান করতে হয়, নারী বিপদে পড়লে তার জন্য তোমরা এগিয়ে আসো। তোমার ছেলে হয়ে আমিও এমনটাই করলাম মা। রাগে দৃষ্টি নিয়ে মিসেস জুই বলেন, যা বলার স্পষ্ট করে বল। আসলে মা, ওনারা না খুব অভাবের উপর দিয়ে যাচ্ছিলেন। এই তো 2 দিন আগের কথা, বাজারে সে দাম নিয়ে কত কিছু। এই আন্টি সারাদিন ধরে বাড়ি খুঁজছে, থাকার কোনো জায়গা নেই। ভদ্র মহিলার কষ্ট হচ্ছে দেখে আমারও মায়া হলো। তুমি তো বলো অসহায়দের সাহায্য করতে, তাই সাহায্য করেছি। তা এতই যখন অসহায়, 7,000 টাকা কোথা থেকে জোগাড় করবে? ফেসে গেছে শিহাব। আমতা আমতা করে বলে, ওনার স্বামী নাকি পুলিশ ছিলেন, মারা গেছেন 2 কি 3 বছর। হয়তো ওখান থেকে রিটায়ার্ডের টাকা দিবেন। আমি কি জানি এসবের? যতটুকু শুনেছি ব্যাকগ্রাউন্ড ভালো। তুমি বললে না করে দিব ওদের। তার কোনো দরকার নেই। ভাড়া নিতে আসলে তাদের বিষয়ে ভালোভাবে খোঁজ খবর রাখতে হয়। আজকাল মানুষদের বিশ্বাস করা অনেক কঠিন। না মা, আমি আমার দৃষ্টিশক্তি দিয়ে বলতে পারি এনারা অতটা খারাপ না। আন্টি অনেক নরম মনের। আমি কথা বলেছি ওনার সাথে অনেকক্ষণ ধরে। ভালো হলেই ভালো বলেই চলে যান নিজের ঘরে। শান্তির নিঃশ্বাস নিল শিহাব। রিমলিকে সে এখন কাছ থেকে বুঝতে পারবে। 3 জন মডেলকে একই ড্রেস পরতে দেওয়া হয়েছে। তৃষা ও সুনেহেরা রাজি হলেও সিনথিয়া রাজি হয় না এই ড্রেস পরতে। ইভা আর লিজা একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করে। ইভা বলে, কিন্তু আমাদের প্রমোটের জন্য তো এগুলোই সিলেক্ট করা। যার গায়ে ড্রেসগুলো স্যুট করবে তাকে দিয়ে অ্যাড করানো হবে। তেরে এসে সিনথিয়া বলে, কি মনে করো তুমি আমার গায়ে এটা স্যুট করবে না? এই সিনথিয়া না এমনি এমনি মডেলিংয়ের কুইন হয়নি। যা বলছি তাই করো। এই ড্রেস না অন্য ড্রেস দেখো। এবার কোনো উপায় পাচ্ছে না। ড্রেসটা দেখতে সুন্দর, কিন্তু এটা নর্মাল মেয়েদের জন্য বেস্ট। সিনথিয়া শর্ট মডার্ন ড্রেসে অভ্যস্ত, ও ওগুলো পরেই শ্যুট করে। ড্রেস হাতে দাঁড়িয়ে আছে ইভা। শ্রেয়া চেকিংয়ের জন্য এসেছে, টাইম হয়ে এসেছে, কিন্তু মডেলদের কোনো দেখা নেই। এদিকে আস্তে আস্তে বিকাল হয়ে আসবে। শ্রেয়া এসে ইভাকে প্রশ্ন করে, কি হয়েছে, এত দেরি কেন? স্যার তো রেগে যাচ্ছেন। ইভা অসহায় হয়ে তাকিয়ে আছে। সিনথিয়াকে কিছু বলতেও পারছে না, আবার ফারাজ দেরি করলে বকবে। সব মিলিয়ে ইভা এসে শ্রেয়ার কাছে বলে, এই ড্রেস নাকি ম্যাম পরবেন না, কারণ এটা কোনো ক্লাসিক না। তাহলে উনি কোনটা পরবে? ইভা হাত উঁচু করে একটা শর্ট ড্রেস দেখিয়ে দেয়। গাঢ় নীল রঙের ছোট্ট একটি ড্রেস, যার গায়ে লাইট পড়লে চিকচিক করে ওঠে। এটা র্যাম্প ওয়ার্কের জন্য রাখা, আর আজকে শ্যুট বাঙালি উৎসবের জন্য। শ্রেয়া এবার ড্রেসটি নিজের হাতে নিয়ে সিনথিয়ার সামনে আসে। সিনথিয়াকে উদ্দেশ্য করে বলে, সরি ম্যাম, ওটা র্যাম্প ওয়ার্কের জন্য। এখন আমরা ট্রেডিশনাল বাঙালি লুক চাই, আপনাকে এটাই পরতে হবে। আঙ্গুল উঁচু করে অহংকারের সাথে সিনথিয়া বলে, হেই, আমাকে টিচ করতে আসবে না। ফ্যাশন সম্পর্কে আমার আইডিয়া বেস্ট। নিজে তো পরে আছো খ্যাত একটা ড্রেস, যেটার উপর দিয়ে আবার হিজাব পরা। ভদ্রতার সাথে শ্রেয়া বলে, দেখুন ম্যাম, আমরা তো আর মডেল না, আমাদের এভাবেই থাকতে হবে। আপনি প্লিজ কোনো আর্গুমেন্ট করবেন না। এটাই বর্তমানে কোম্পানির মেইন ডিজাইন।
আপনাকে তো কোম্পানি দেওয়া ড্রেসটি নিয়েই শ্যুট করতে হবে। শুটিং স্পটে স্যার অপেক্ষা করছেন, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন। সিনথিয়ার দেরি হতে দেখে সেখানে জিনিয়া আর অতসী উপস্থিত হয়। সিনথিয়ার মুখের উপর তর্ক করতে দেখে জিনিয়া ক্ষিপ্ত হয়ে বলে, তোমার সাহস হয় কিভাবে সিনথিয়ার সাথে এভাবে ব্যবহার করার? এটা চৌধুরী বংশের কোম্পানি। এখানে আমাদের পরিবারের সদস্য কি পরবে না পরবে তোমাকে বলে দিতে হবে? ও খুব ভালো জানে ফ্যাশন সম্পর্কে। এই যুগে বাঙালি অনেক মেয়ে শর্ট ড্রেস পরে, ও ওদের জন্যই অ্যাড করবে। কিন্তু ম্যাম, এটা তো কোম্পানি থেকে সিলেক্টেড। আমরা পুরো ফ্যাশন হাউসের মেম্বার মিলে এই ড্রেসগুলো সিলেক্ট করে রেখেছি। বাকি মডেলদের কোনো সমস্যা নেই। তাহলে মিস সিনথিয়াকে কিভাবে ভিন্ন ড্রেসে দেওয়া হবে? অতসী শ্রেয়াকে আঘাত করার জন্য খোঁচা মেরে বলে, তোমরা মিডল ক্লাস মেয়েরা কি বুঝবে মেন ফ্যাশনের? একজন মডেলের যেটা কমফোর্ট ফিল হয় সে ওটা পরেই শ্যুট করবে। এক এক মডেল এক এক অ্যাডের উপর নির্ভর করে। এটা সম্পর্কে কি কোনো নলেজ আছে তোমার মধ্যে? দুদিনে চাকরিটা পেয়ে দেখছি একজন সফল মডেলকে জাজ করতে শুরু করেছ। তোমরা আনকালচার লোকজন হাই সোসাইটির কিছুই বোঝো না। শ্রেয়া এবার অপমান বোধ করলো। এতগুলো লোকের সামনে তিনজন মিলে এক একটা কথা শুনিয়ে দিচ্ছে, কিন্তু সে তো এই কোম্পানির রুলস মেনেই কাজ করেছে। সব থেকে বেশি অপমান বোধ করলো জিনিয়া আর অতসীর কথায়। এরা কোম্পানির সিইও এর পরিবারের লোক বলে এভাবে কথা শোনাবে? এটা ভাবতে কষ্ট হচ্ছে শ্রেয়ার। সিনথিয়া তো এদের কথা শুনে হাসতে থাকে। ঠিক তখনই সবার কানে ভেসে আসে, এই কোম্পানিতে যদি কেউ রুলস ফলো করতে না জানে তাকে আমরা কোম্পানি থেকে বের করে দিই। এটা নিশ্চয়ই মাথায় আছে সবার। একজন কর্মচারীকে আমরা একবার সুযোগ দিই, বড়জোর দুইবার, কিন্তু তিনবারের বার এই সুযোগ তার জন্য থাকবে না। মিস সিনথিয়া টাইম মেনটেন করে চলতে পারেননি, তাও একবার না দুইবার। একজনের জন্য আমাদের এতবার সাফার করার কোনো মানে নেই। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। কোম্পানিতে কাজ করতে হলে রুলস ফলো করতে হবে। প্রথম রুলস একজন আরেকজনের সাথে বন্ধুসুলভ আচরণ করা। দ্বিতীয় রুলস টাইম মেনটেন করা। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, কোম্পানির যে ড্রেসকে প্রমোট করতে বলা হবে তার বাইরে কোনো আর্গুমেন্ট না করা। ফারাজের কথা শুনে সবাই তাকালো ফারাজের দিকে। হাত ঘুরিয়ে দেখতে দেখতে ফারাজ বলে, আমি মাত্র 10 মিনিট সময় দিচ্ছি। যে এই সময়ের মধ্যে রেডি হয়ে আসতে পারবে তাদেরকে নিয়ে সিলেক্ট করতে হবে কে হবে আমাদের কোম্পানির বেস্ট মডেল। তাকে নিয়ে আমরা নেক্সট কাজ শুরু করব। সিনথিয়া এবার কোনো কথা না বলে শ্রেয়ার হাত থেকে ছো মেরে ড্রেসটা নিয়ে মিষ্টি হেসে ফারাজের দিকে তাকিয়ে বলে, আমি অলরেডি রেডি হয়ে আছি, জাস্ট ড্রেসটি পরলেই হয়ে যাবে, এখনই আসছি। বলেই দৌড় দেয় ড্রেসটি পরতে। ফারাজ চলে যেতে নেয়। শ্রেয়া নিজেও বাকি মডেলদের কাছে যেতে থাকে, কিন্তু ফারাজ ঘুরে দাঁড়িয়ে শ্রেয়ার উদ্দেশ্যে বলে, মিস শ্রেয়া। শ্রেয়া হকচকিয়ে যায়। ফারাজ যে এবার তাকেও কিছু বলবে এটা শ্রেয়া শিওর। হলোও তাই। ফারাজ বলে, এটা একটা কোম্পানি। আপনার শ্বশুরবাড়ি না যে আপনি এভাবে লজ্জাবতী লতার মতো নেতিয়ে এক একজনের কথা হজম করবেন। নিজের কর্মের স্থান অনুযায়ী নিজেকে তৈরি করুন। আপনি এখন কারো ঘরের পুত্রবধূ নন যে আপনাকে অন্যের কথা মানতে হবে। এই কোম্পানির রুলস আপনাকেই ক্যারি করতে হবে। যে মানবে না তার উপর অ্যাকশন আপনাকেই নিতে হবে, অথবা আমার কাছে এই বিষয়ে আপনাকে ডিসকাস করতে হবে। কোনো পারিবারিক সম্পর্ক টেনে আমি আমার কোম্পানি লস করতে পারবো না। আশা করি নেক্সট টাইম এমন ভুল হবে না। মাথা নাড়িয়ে সম্মতি দিল শ্রেয়া। মনে মনে বলে, বেটা এইমাত্র রুলস দিলেও সবার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, নিজেই তো পারে না আবার অন্যকে অ্যাডভাইস দেয়। ফারাজ চলে গেছে। জিনিয়া আর অতসী খুব ভালোভাবেই বুঝেছে কথাগুলো শুধু শ্রেয়ার উদ্দেশ্যে না, ওদেরকেও বলেছে ফারাজ। ফারাজ স্ট্রেট কথা বলে, যার মুখের ওপর কথা বলা অনেকটাই কঠিন। তৃষা আর সোনিহারাকে দেখিয়ে শ্রেয়া চলে আসে শুটিং রুমে। ওখানে অর্পা, মিমি ও বাকিরা দাঁড়িয়ে আছে। অর্পার কাছে এসে দাঁড়াতেই অর্পা বলে, এত দেরি করলি কেন? আরে তোদের মিস সিনথিয়া যে কি না, তোর জায়ের বোন ঝামেলা করছিল খুব। লং গাউন না পরে উনি শর্ট ড্রেস পরবে। তো শাশুড়ি আর যা মিলেও আমাকে বকছিল, তাই দেরি হয়। এখন আবার শ্যুট শেষ করে মডেল চুজ করতে হবে। আমার তো মনে হয় ওই সিনথিয়াকে নেওয়া হবে। শ্রেয়ার কানের কাছে মুখ নিয়ে অর্পা বলে, শোন দোস্ত, মডেলকে তো তুই আর এনি মিলে সিলেক্ট করবি। তুই যেন ভুলেও সিনথিয়াকে সিলেক্ট করবি না, তাহলেই ঝামেলা শেষ। এই কোম্পানির এখন তুইও মেন পজিশনে আছিস। একজন অ্যাসিস্ট্যান্ট কম কিছু করে না। অর্পার কথা শেষ হতে সিনথিয়া ও বাকি মডেল এসেছে। মিমি জোরে জোরে বলে, পাপা পাপা, ওই দেখো ডিস্কো আন্টি আর বাকি দুজন এসেছে। ফারাজ ওদেরকে দেখে ক্যামেরাম্যানকে ইশারা করে। সবাই আবার নতুন করে সব কিছু সেট করে। তিনজনকে একই স্ক্রিপ্ট দেওয়া হয়। তৃষা আর সুনেহেরা মোটামুটি কয়েকবার চেষ্টা করার পর পারফেক্টভাবে বলতে পারলেও সিনথিয়ার জন্য বেশ কয়েকবার কাট করতে হয়। প্রায় 20-25 বার কাট করার পর পুনরায় সিনথিয়াকে দিয়ে স্ক্রিপ্ট বলানো হয়। সবশেষে ওদেরকে লাইটের সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়। এক একজন ভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ছবি তুলেছে। সিনথিয়া শুধু মাজা বাঁকা পোজ দিতে থাকে।
মাথায় হাত ঘুরিয়ে কোমরে আরেক হাত রেখে মুখটি একটু হাঁ করে দাঁড়ায়। এটা দেখে ফারাজ বিরক্ত হয়ে ওখান থেকে বের হয়ে নিজের কেবিনে যায়। এনি পারছে না জিনিয়ার সামনে কিছু বলতে। ওদিকে জিনিয়া আর অতসী তো অনেক খুশি। ওদের কাছে বলিউডের থেকে কম কিছু লাগছে না সিনথিয়াকে দেখতে। মনে মনে ওহি বলে, আমার মেয়ে গেছে, এবার এই নর্তকী বাড়িতে আনবে। কেন একজন দিয়ে শিক্ষা হয় না? অন্তত ফারাজের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে ঘরোয়া মেয়ে দেখলেই তো হয়। সামাজিক ভদ্রমেয়ে যেভাবে মিমি আর ফারাজকে দেখবে, এরা তার ধারে কাছেও নেই। কোমরে 2 হাত রেখে মিমি বলে ওঠে, আচ্ছা ডিস্কো আন্টি, তুমি এমন হাঁ করে আছো কেন? ছবি তুলতে তুলতে কি তোমার ক্ষুধা লেগেছে? তাহলে তাড়াতাড়ি ভালো করে ছবি তুলে ক্যান্টিনে চলো, ভালো ভালো খাবার পাবে। এভাবে হাঁ করে থাকলে তো মুখে মাছি ঢুকবে। আর কোমর এভাবে বেঁকিয়ে আছো কেন? তুমি তো এমনি ডিস্কো আন্টি, এভাবে আরও বাজে লাগছে। মিমির কথা শুনে হো হো করে হেসে দেয় বাকি সদস্যরা। মিমি দাঁড়িয়েছিল শ্রেয়ার সামনে। শ্রেয়ার সাথে সাথে মিমির মুখ চেপে ধরে, না হলে মিমি আরও কিছু শুনিয়ে দিত। কাজ করতে করতে নাজেহাল অবস্থা অহনার। প্রতি পদে পদে অহনাকে দিয়ে কাজ করাচ্ছে মিসেস নাজমা। অহনা ঘেমে একাকার হয়ে আছে। রান্না করা মিসেস নাজমাকে নিয়ে গোসল ও অন্যান্য বিষয়ে সাহায্য করা। এবার ক্লান্ত হয়ে অহনা বলে, এবার কি একটু রেস্ট নিতে পারি? মিসেস নাজমা বলেন, আমাকে আগে বিছানায় শুয়ে দাও, তারপর তুমিও একটু ঘুম দাও। দুপুরের খাবার খেয়ে একটু ঘুমানো উচিত, এতে ব্রেনের উপকার হয়, মাথা ঠান্ডা থাকে। অহনা হামি দিতে দিতে বলে, আপনি কি ডাক্তার যে এত অ্যাডভাইস দিচ্ছেন? সে তুমি আমাকে যাই ভাবো না কেন, আমার মনে হলো তোমাকে এইটুকু বলা উচিত, কারণ ওই ভোরে উঠে কাজ করেছ, এখন একটু তো রেস্ট নেওয়ার দরকার আছে। বুঝেছি, আর কিছু বলতে হবে না, এমনিতেও ঘুম আসছে আমার, বলে মিসেস নাজমাকে বিছানায় শুয়ে দিল। অন্যদিকে অহনার কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে। গা গুলিয়ে আসতে দৌড়ে যায় ওয়াশরুমে। মিসেস নাজমা বাইরে থেকে বুঝতে পারেন অহনা বমি করছে। একটু চিন্তা হলো তার। অহনা বের হলে জিজ্ঞাসা করবে কি হয়েছে তার। অহনা বের হতে মিসেস নাজমা জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোমার? অহনা মুখটা শুকনো করে বলে, হয়তো ভিন্ন চলাফেরার কারণে এমন হয়েছে। আমি তো এসবে অভ্যস্ত না। এবার থেকে ভালো ভালো কাজের অভ্যাস করতে হবে। খাওয়া দাওয়া, ঘুম এগুলো সময় মতো করতে হবে। নামাজ পড়ে মোনাজাত করতে হবে। দেখবে শরীর ও মন ভালো থাকবে। ছোট করে উত্তর দিল অহনা, কথা বলতে ভালো লাগছে না তার। শরীরটা দুর্বল হয়ে আসছে। মিসেস নাজমার পাশে গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে অহনা অনুভব করলো ওর মাথায় হাত বোলাতে থাকে মিসেস নাজমা। খাটের অন্যদিকে মুখ করে শুয়েছিল অহনা। মাথায় হাতের স্পর্শ পেতেই চোখ খুলে যায়। মিসেস নাজমা ম্লান হেসে বলেন, চলাফেরার পরিবর্তন করলে শুরুর দিকে এমন শরীর খারাপ হয়, মাথা ঝিমঝিম করে। আমি হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে ভালো লাগবে। চোখের কার্নিশে পানি জমতে থাকে। চোখ বন্ধ করতেই গাল বেয়ে পড়ে যায় পানি। আজ প্রথম তার মাথায় মাতৃত্বের ছোঁয়া পেল। হ্যাঁ, রনির সাথে সম্পর্কে জড়ানোর পর রনি তাকে এভাবে মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু মায়ের শূন্যতা তো পূরণ হবে না। অহনা চোখ বন্ধ করেই ভাবছে অতীতের ছোট্ট একটা স্মৃতি। অহনা যখন 5ম শ্রেণীর পরীক্ষা শেষ করে বাসায় আসে, তখন অনেক মাথা ব্যথা করে তার। ওহিকে বলে, মা আমার মাথা ব্যথা করছে, একটু টিপে দাও। রাত জেগে পড়াশোনা করার কারণে এমন ব্যথা হয়। ওহি বলে, তুই গোসল কর, আমি এখনই আসছি। ছোট্ট অহনা খুশি হয়ে চলে যায় গোসল করতে। ওহি মেয়ের খুশি দেখে তাড়াতাড়ি করে তুর্যের দুপুরের খাবার তৈরি করে অহনার কাছে যেতে নেয়। পথে বাধা হয়ে দাঁড়ায় তুর্য, বলে, আমাকে খাইয়ে দাও মা। ওহি একবার অহনার ঘরের দিকে তাকালো, একবার তুর্যের দিকে। সাহস নিয়ে বলে, অহনার মাথা ব্যথা করছে, একটু মাথা টিপে দিই, আজকে একা একা খাবার খাও। তুর্য জেদ বেড়ে যায়। ও ফুঁসতে থাকে ওখানে। জোরে চেঁচিয়ে বলে, আমার মা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ খাইয়ে দিতে চায় না, সবাই পচা। আমি থাকবো না এই বাড়িতে, চলেই যাব। তুর্যের এমন কথা শুনতে পায় তিহান। ওহি আর উপরে যেতে পারে না, ওখানেই তুর্যকে সামলাতে থাকে। বুঝিয়ে বলে, এমন করে না বাবা, তোমার বোন অসুস্থ, কোনো লাভ হয় না। তিহান এসে ওহিকে অকথ্য ভাষায় কথা শুনিয়ে দেয়। ওহিকে থ্রেট দিয়ে বলে, আমার ছেলের যদি কোনো কিছুতে অবহেলা হয়, তাহলে তোমাকে আর তোমার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেব। নিজে এক আপদ জন্ম দেয় আর এক আপদের। স্বামীর থেকে এমন কথা শুনে ওহি পারেনি অহনার কাছে যেতে। অহনার পড়াশোনা সহ আরও খরচ খরচা বহন করার উপায় ছিল না ওহির। বেশি দূর পড়াশোনা জানে না সে। বাধ্য হয়ে মনের বাইরে যেয়ে ওই দিন খাইয়ে দেয় তুর্যকে। তুর্য ইচ্ছা করে এমন করেছিল, কিন্তু ওহি কিছু বলতে পারবে না, তার হাত পা বাঁধা। ওহির দেরি হওয়ায় বাইরে এসে নিচের দিকে তাকালো অহনা। দেখতে পেল মা তার খুশি মুখে খাইয়ে দিতে থাকে তুর্যকে। মাথা ব্যথা নিয়ে ওখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে থাকে অহনা। ওই দিনের পর থেকে অসুস্থ হলেও কখনো আবদার করেনি ওহির কাছে। আস্তে আস্তে অহনার মন মানতে শুরু করেছে তার ভালোবাসার কেউ নেই।
তাকে কেউ ভালোবাসে না। এই জীবন তাকে তার মতো করে পার করতে হবে। দিন শেষে টাকা পয়সা পাচ্ছে, এটাই তো অনেক। জিনিয়াকে পার্টি করতে দেখে অহনার মনেও তখন থেকে এমন করার আগ্রহ জাগে। পরিবারের সঠিক শিক্ষা না পেলেও বড়লোক বাড়ির অভিজাত হিসেবে পার্টি করাকে নিজের ভালো লাগা হিসেবে ধরে নেয় অহনা। কিন্তু ফারাজ তার বিপরীত। ফারাজ যখন দেশে আসতো সবার জন্য কিছু না কিছু আনলেও অহনার জন্য আনতো। ফারাজ অহনাকে অনেক আগে থেকেই ভালোবাসত, কিন্তু অহনা এসবের কিছুই জানত না। ফারাজের অগোচরে অহনাকে জোর করে বিয়ে দেওয়া হয় ফারাজের সাথে। অহনা মুখ ফুটে কিছু বলেনি ফারাজকে। তিহান, ওহি আর তুর্যের উপর রাগ করে নিজের নোংরা পথকে বেছে নিয়েছিল, আর রনিকে না পাওয়ার কারণে জেদের বশে নোংরা পথ থেকে ফিরে আসেনি। অহনার একাকিত্বে রনি তার সঙ্গ দিয়েছিল, তাই তো ফারাজের মতো হিরে ছেড়ে কাচের দিকে নজর ছিল অহনার। পুরনো কথাগুলো মনে পড়তে হু হু করে কান্না করে অহনা। মিসেস নাজমা উল্টো দিক থেকে অহনার চোখের পানি মুছে দেন। শান্ত কণ্ঠে বলেন, মাকে খুব মনে পড়ে? অভিমানী কণ্ঠে অহনা বলে, আমার মা নেই। আমি কাউকে মনে করি না। আমি বাজে নষ্ট মেয়ে। আমি এমনই থাকবো। আপনাকে এত আদর করতে হবে না, দূরে সরে যান। গেল না মিসেস নাজমা। আলতো হেসে আদরটা আরও বাড়িয়ে দিল। অহনাকে নিজের কাছে এনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, হয়তো আপন মায়ের ভালোবাসা অনুভব করতে পারবে না, কিন্তু মায়ের শূন্য স্থান তো পূরণ করো। কোনো কথা বলে না অহনা। মিসেস নাজমার জামা থেকে সুন্দর এক ঘ্রাণ পাচ্ছে অহনা। ভাবতে থাকে, এটা কি মায়ের ভালোবাসার ঘ্রাণ? কিছু বুঝতে পারছে না অহনা। মনের অগোচরে আজ প্রথমবার অহনার মনে হলো মিমির কথা। ভাবতে থাকে, তার কোল জুড়ে এসেছিল মিমি। ও তাহলে এভাবে খুঁজছে একটা মায়ের কোল। অহনা তো দিতে পারেনি মিমিকে সেই ভালোবাসা। আজ নিজেকে ব্যর্থ মা মনে হচ্ছে অহনার। এগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। ঘরে সব কিছু ভাঙচুর করতে থাকে সিনথিয়া। মেয়ের এমন অবস্থার কথা শুনে অফিস থেকে ছুটে বাসায় আসে সিনথিয়ার বাবা সোহেল। প্রশ্ন করেন, কি হয়েছে মা, এভাবে সব ভাঙচুর করছে কেন? এলোমেলো চুল রাগে ফোঁসফোঁস করতে করতে সিনথিয়া বলে, ওই ছোট লোকটা আমাকে হারিয়ে দিল ড্যাড। সব ঠিকভাবে হতো। আন্টি ছিল, আপু ছিল, আমি হ্যান্ডসামকে পেয়ে যেতাম, কিন্তু না, দুদিনের ওই ছোট লোক পেয়ে আমাকে হারিয়ে দিল। কি হয়েছে এটা তো বলো। আমি চৌধুরী ফ্যাশন হাউসের জন্য এবার মডেল হিসেবে কাজ পাইনি বাবা। আমি তো হ্যান্ডসামকে কাছে পাওয়ার সুযোগ খুঁজছিলাম, আর ওদিকে ওই পিএস রেয়া আমাকে সিলেক্ট না করে বুদ্ধি দিয়ে আমাকে অকর্মা বানিয়ে দিল। সিলেক্ট করেছে কাকে জানো? ওই ছিপছিপে তেলের অ্যাড দেওয়া একটা ছোটোখাটো মডেল সুনেরাকে। ও নাকি আমার থেকে বেস্ট। কথাগুলো বলেই লাথি মারে ফুলদানিতে। সোহেল নিজেও ক্ষিপ্ত হয়ে গেলেন। ফোন বের করে কল করেন জিনিয়াকে। জিনিয়া রিসিভ করছে না ফোন। আসলে জিনিয়া নিজেও এখন ঘাবড়ে আছেন। এত চেষ্টা করলো সিনথিয়াকে সুযোগ করে দেওয়ার, কিন্তু পারলই না। এখন নিশ্চয়ই মেয়ের হেরে যাওয়ার কারণে কল করে কথা শোনাবে। হাত মুচড়াতে মুচড়াতে পাশে থাকা ফোনের দিকে তাকিয়ে আছেন। অত সে এসে রিসিভ করে কল। বলে, লিসেন ড্যাড, এখানে কাকি আর কোনো দোষ নেই। যদি দোষ থাকে তো ওই চিপ গাইয়া মেয়েটার। বোনকে রিল্যাক্স করতে বলো। দিন আর সুযোগ আমাদের আসবে, সো চিল করতে থাকো। এই বাড়ির বউ আমার বোন হবে। আমার বোন যখন আমার ভাসুরকে ভালোবেসেই ফেলেছে, তখন সে তাকে পাবে। বড় মেয়ের থেকে সান্ত্বনা পেয়ে একটু নিশ্চিন্ত হলো সোহেল। কিছুক্ষণ কথা বলে কল কেটে সিনথিয়াকে বলে, রিল্যাক্স মা, ওই মেয়েটার ব্যবস্থা করব শীঘ্রই। অন্যদিকে জিনিয়া একটু শান্তি পেল। অতসীকে জিজ্ঞাসা করে, কি বলল তোমার বাবা? রিল্যাক্স কাকিয়া, আমি তো আছি। ড্যাড এখন নর্মাল আছে, যদিও তোমাকে কিছুই বলতো না, কিন্তু বোনের কষ্ট সহ্য হয়নি ড্যাডের। শান্তি নিঃশ্বাস নিল জিনিয়া। বলে, এবার একটু ভালো লাগছে। যেভাবেই হোক ফারাজ আর সিনথিয়ার বিয়েটা হলেই বাঁচি। বলেই দুজনে হাসতে থাকে। দরজার আড়াল থেকে শুনে নেয় অর্পা। জিনিয়া টায়ার্ড হবে ভেবে লেবু শরবত বানিয়েছিল। শরবত নিয়ে আসতে যেয়ে এমন কথা শুনে ওখানেই দাঁড়িয়ে গেল। ঘরের ভিতর না যেয়ে মন খারাপ করে সার্ভেন্ট দিয়ে শরবত পাঠিয়ে দেয়। নিজের ঘরে এসে বসে অর্পা মন খারাপ করে ভাবতে থাকে, আজ গরিব বলে সে কোনো মর্যাদা পাচ্ছে না। তার উপর কোনো বাচ্চার মুখ দেখতে পারল না অর্পা। এখন যদি শ্রেয়াকে নিয়ে ভাবে, তাহলে এই বাড়িতেই হয়তো জায়গা হবে না তার। অহনাকে ঘৃণা করলেও কোনো না কোনোভাবে যে অহনার জীবনটা শেষ হওয়ার পিছনে এই বাড়ির লোক দায়ী, এটা অর্পা খুব ভালো করেই বোঝে। সৎমা তারও আছে, কিন্তু তুর্যের মতো করেনি। আবার অহনা যে সাপোর্ট ভালোবাসা পায়নি, সেটা অর্পা গরিব হয়েও পেয়েছে। শ্রেয়ার পরিবার সেই ভালোবাসা দিয়েছে। শ্রেয়া ভালো ছিল বলেই অর্পা ভালো জীবন পেয়েছে, কিন্তু অহনা, সে তো ভালো বন্ধু বান্ধবীর সাথে নাও মিশতে পারে। হয়তো বাজে বন্ধু বান্ধবীরা অহনাকে এই পথে এনেছে, কিন্তু যত যাই হোক, এভাবে বিয়ের পর নোংরা পথে যাওয়া উচিত হয়নি। অর্পা তো বেস্ট ফ্রেন্ডের মতো মিশতে চাইতো। ফারাজ সব সময় কল দিয়ে খোঁজ নিত। দেশে আসলে ঘুরতে নিয়ে যেত এদিক ওদিক। মিমি তো মাকে এক একভাবে সারপ্রাইজ দিতে চাইতো, কিন্তু মিমি সারপ্রাইজগুলোতে অহনার মন গলে না। সে তার মতোই খারাপ পথে যেতে থাকে।
তাই আজ তার পাপের শাস্তি পেল। অর্পার ভাবনার মাঝেই অর্পার কোমর জড়িয়ে ধরে কেউ। পাশে তাকিয়ে দেখল মিরাজ। মৃদু হাসল অর্পা। মিরাজ তার নাক অর্পার গলায় ঘষতে ঘষতে বলে, আমার বউর মন খারাপ থাকলে আমার ভালো লাগে না। আমি আমার বউকে খুশি দেখতে চাই। মিরাজের মাথায় হাত বুলিয়ে অর্পা বলে, এই জন্য মুখ লুকিয়ে ওখানে নাক আটকে আছো? হ্যাঁ, বউকে কাছে পাবো, কিন্তু তার মন খারাপের দৃশ্য দেখব না। মিরাজের এমন বাচ্চা বাচ্চা ভাব দেখে হেসে দেয় অর্পা। বলে, তুমি এমন কেন? মন খারাপের সময়ও হাসিয়ে দাও। আমি তো সবার মন খারাপে হাসাতে যাই না। আমি আমার বউকে ভালোবেসে হাসিয়ে দিই। তো বলো, তোমার মন খারাপ কেন? অর্পা মিরাজের থেকে চোখ সরিয়ে বলে, তেমন কিছুই না, শুধু ভাবছি জীবন কোথায় নিয়ে গেল। সবার জীবনে কোনো না কোনো ঝামেলা আছে। আমাদের বাবু হচ্ছে না, অন্যদিকে মিমি মাতৃত্বে স্বাদ পাচ্ছে না। বড় ভাই একঘেয়েমি হয়ে আছে। আগে তো তাও বউ আর মেয়ে করতে করতে বাড়িতে আনন্দ উৎসব করত। এখন দেখো যে যার মতো, বাড়ির আনন্দ মাটি হয়ে গেল। তুমি তোমার মতো ব্যস্ত হয়েছো। বড় ভাই অফিস থেকে এসে এখন আর বলে না, অর্পা আমাদের সবার জন্য মুচমুচে পাকোড়া বানাও। অহনার জন্য কোনটা কিনবো? অন্তত অহনার কথা না আসুক, মিমিকে নিয়েও ইদানিং ঘুরতে যায় না। মিমিটাও কেমন যেন এখন আর ঘুরতে যেতে আবদার করে না। কোনো কিছু খেতে ইচ্ছা করলে আমার কাছে বলে না। কাকিয়া মেয়ের জীবনের জন্য নিজেকে দায়ী করে একঘরে হয়ে আছেন। বাবা তো আছেন সেই ইন্ডিয়ায়। মা আমার সাথে কোনোদিনও ঠিকমতো কথাই বলেনি। আজ বলবে এটা আশা করি না। আমার আর ভালো লাগছে না। আমি কিন্তু এবার শ্রেয়ার কাছে চলে যাব। অর্পার হাত খোপ করে ধরে নিজের কাছে এনে মিরাজ বলে, এই কি বললে? আমাকে রেখে তুমি শ্রেয়ার কাছে যাবে? কেন? হ্যাঁ, আমি না হয় একটু ব্যস্ত ছিলাম, কিন্তু কাজ শেষ করে তো তোমাকে নিয়ে ঘুরতে যাই। এই যে আমি টিকিট কেটেছি, পকেট থেকে বের করে বলে। কক্সবাজারের ভাইয়া বলল অফিসের কাজের জন্য ওদেরকে চট্টগ্রাম যেতে হবে। আমি তো সাথে সাথে মাথায় রেখেছি আমার বউ তার বান্ধবীকে নিয়ে চিন্তা করবে, তাই আমিও আমার আর আমার বউয়ের জন্য টিকিট করে রেখেছি। এখন বউ দেখি আমার কথা চিন্তা না করে অন্য কোথাও যেতে চায়। চোখ মুখ উজ্জ্বল করে মুখে হাসি ফোটায় অর্পা। খুশিতে জড়িয়ে ধরে মিরাজকে। বলে, আমরা আবার ঘুরতে যাব? কিন্তু আবার মন খারাপ করে মিরাজকে ছেড়ে দিয়ে সরে আসে। মিরাজ ভ্রুকুচকে বলে, কি হলো? অর্পা মন খারাপ করেই বলে, কি আর হবে, কক্সবাজারে তো মা সিনথিয়া এরাও হাজির হবে। আগেরবারের মতো এবারও সে হ্যান্ডসাপ করতে থাকবে সিনথিয়া, আর মা আমাকে এখানে ওখানে বকতে থাকবে। দুষ্টুমি করে মিরাজ বলে, ন্যাড়া বেলতলায় একবারই যায়। মানে মানে এই যে এবার আমরা পুরো পরিবার যাচ্ছি না, তুমি, আমি, মিমি আর ভাই। ভাই নিজেই আমাদের যাওয়ার কথা গোপন রাখতে বলেছে। ওরা যেদিন বের হবে একসাথে বের হব। মা যদি কিছু বলে, বাবা আসবে কালকে পার্টি আছে অফিস, বিদেশি ক্লায়েন্ট আসবে, ওনারা সুনেহের সাথে কথা বলবেন। এছাড়া যেহেতু ডিলটা আমরা পেয়েছি, তাও চট্টগ্রামের শিল্পপতির তরফ থেকে, তাই ইনি আর বাবা মিলে এই পার্টি রেখেছেন। যেদিন যাব বাবা সামলাবে মাকে। বাবা আসবে শুনে খুশি হয় অর্পা। একমাত্র তিনিই পারেন জিনিয়াকে সামলাতে। মিরাজ আর ফারাজ তো সবসময় কাট উত্তর দিয়ে রাগিয়ে দেয়। সকাল সকাল জিনিসপত্র নিয়ে নতুন বাসায় আসে শ্রেয়ারা। বিকেলের দিকে অফিসে পার্টি আছে। সেখানে শ্রেয়ার দায়িত্ব অনেক। যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু গুছিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে। তারপর অফিসের চিন্তা। শ্রেয়াদের ভ্যান এসে থামতেই শ্রেয়া তাকিয়ে আছে বাড়িটির দিকে। খোলামেলা বাড়ি। রিমলি বলেছিল এই ব্যাপারে। বাড়িটি সম্পর্কে রিমলি অনেক প্রশংসা করেছিল। সব কিছু দেখে তো এখন শ্রেয়া নিজেও অবাক। রিমলি দিকে তাকিয়ে বলে, এই বোন, এই বাড়িতে এত কম দামে ভাড়া কিভাবে সম্ভব? এনাদের মধ্যে কোনো ঝামেলা নেই তো? রিমলি জিনিসগুলো দেখছিল, কোনো কিছু ধাক্কা লেগে নষ্ট হয়েছে কিনা তাই। শ্রেয়ার কথা শুনে শ্রেয়ার দিকে ঘুরে বলে, আরে আপু না, এই বাড়ির বাড়িওয়ালার ছেলে পুলিশ, আর আন্টি নিজেই মহিলা কমিটির সদস্য, আঙ্কেল একজন উকিল। এনারে কি বুঝিয়ে আমাদের এত কমে ঘর ভাড়া দিল? বাইরে বেরিয়ে আসে শিহাবের মা জুই। শ্রেয়ার কথাগুলো তার কর্ণপাত হয়েছিল। শ্রেয়ার সন্দেহ হওয়াটা স্বাভাবিক। অচেনা কেউ এতটা দয়া দেখালে তো সন্দেহ হবেই। মিসেস জুই বিড়বিড় করে বলেন, একটা গাধা মানুষ করেছি আমি। জনদরদি হতে যেয়ে সন্দেহের লিস্টে চলে যায়। শ্রেয়ার কাছে এসে বলেন, তোমরা নতুন ভাড়াটিয়া তাই না? জি আন্টি। কি করো তুমি? আমি জব করি। কি জব? চৌধুরী ফ্যাশন হাউসের অ্যাসিস্ট্যান্ট পদে। চোখ দুটো বড় বড় হয়ে গেল মিসেস জুইয়ের। শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, তুমি ফারাজের কোম্পানিতে চাকরি করো? অবাক হয়ে শ্রেয়া আর রিমলি তাকিয়ে আছে। মিসেস জুই আলতো হেসে বলেন, ফারাজ আমার বোনের ছেলে। এই তো সামনে ওদের বাসা। জি, তোমাদের মা কোথায়? আম্মু আসতে একটু দেরি হবে। আমরা সমস্ত জিনিসপত্র এনে তারপর আম্মুকে আনবো। এই গরমে আম্মুকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, তাহলে সব কিছু গুছিয়ে নাও, পরে কথা হবে। আচ্ছা আন্টি। মিসেস জুয়ের সাথে কথা বলা শেষ করে শ্রেয়া ও রিমলি মিলে এক একটা জিনিস তাদের প্ল্যান মতো গোছাতে থাকে। শিহাব রেডি হয়েছে, এখন অফিসে যাবে। নিজের ইউনিফর্ম পরে ড্রয়িং রুমে এসে বসেছে। মিসেস জুই খাবার দিতে দিতে বলেন, নতুন ভাড়াটিয়া তো চলে এসেছে।
জানিস ওই মেয়ের বড় বোন ফারাজের কোম্পানিতে চাকরি করে। তাহলে তো এরা বিশ্বস্ত। ফারাজ যেমন বিচক্ষণ একটা ছেলে, ও তো আর যাকে তাকে চাকরি দিবে না। ব্রুকুসকে শিহাব বলে, তোমার ছেলেকে কি চোখে পড়ে না? সেও বা কম কিসে? তফাৎ তোমার ছেলে একটু মিশুক আর ফারাজ ভাই গম্ভীর, রসকসীন ব্যাটা একটা। শিহাবের পিঠে চাপড় মেরে মিসেস জুই বলেন, হয়েছে, আর হিংসা করতে হবে না। ঘর ভাড়া যে দামে দিয়েছিস তাতেই বোঝা দেয় তুই কেমন বিচক্ষণ। তুমি এই ভাড়া দিয়ে আমাকে আর কত খোঁচা দিবে মা? আমি তো খোঁচা দিচ্ছি, ওরা তো সন্দেহ করছে আমাদের। খাবার চিবিতে চিবিতে শিহাব মনে মনে বলে, এত কমে কি আর স্বাদে নিয়েছি? তোমাকে তো এখন বলা যাবে না মা। শিহাব খাবার শেষ করে বের হয়। ঘর থেকে বাইরে বের হবার সময় জুতা পরতে থাকে। তারপর ঘুরে তাকালো সামনের ঘরটির দিকে। উদ্দেশ্য অফিসে যাওয়ার আগে রিমলিকে একবার দেখা। জিনিসপত্র লোকজন দিয়ে এক এক জায়গায় রাখছে শ্রেয়া আর রিমলি। ভিতর থেকে অনেক আওয়াজ আসছে। রিমলি চিল্লিয়ে চিল্লিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। শিহাব এবার এদিক ওদিক তাকিয়ে সাহসের সাথে গেল ওদের ঘরের দিকে। দরজার সামনে এসে বলে, আসতে পারি? ঘুরে তাকালো রিমলি আর শ্রেয়া। শ্রেয়াকে দেখে শিহাব বলে, আপনি? শ্রেয়া চিনতে পেরেছে শিহাবকে। রনিকে যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হয় তখন শিহাবকে দেখেছিল শ্রেয়া। শিহাব আবারও বলে, আপনি মিস্টার রনির ওই কেসটাতে ছিলেন? শিহাবকে দেখে শ্রেয়া বলে, আমরা এখানে ভাড়া এসেছি, আপনি? এটা আমার বাড়ি। রিমলি ভ্রুকুচকে বলে, তুমি কি ওনাকে চেনো আপু? মাথা নাড়িয়ে শ্রেয়া বলে, হুম। রনির এমন পরিচিত শুনে মিসেস জুই পিছন থেকে বলে, কি হয়েছে বাবু? শ্রেয়া একটু লজ্জা পাচ্ছে। ঘুরে ফিরে তাকে ফারাজের আশেপাশেই আসতে হচ্ছে। কেউ কিছু মনে না করলে হয়। মিসেস জুইয়ের দিকে তাকিয়ে শিহাব বলে, উনি মিস শ্রেয়া। ফারাজ ভাইয়ের যে কেস ছিল তার সাথে উনিও যুক্ত ছিলেন। তোমাকে বলেছিলাম না মিস্টার রনি ওনার এক্স ওয়াইফ। মিসেস জুই বুঝলো ব্যাপারটা। শ্রেয়ার দিকে তাকিয়ে দেখলো শ্রেয়াকে। মায়া লাগছে এখন তার। কিছুক্ষণ পর মনে পড়ল শ্রেয়া তো ফারাজের কোম্পানিতে চাকরি করে। যার স্বামীর জন্য ফারাজের সংসার নষ্ট হলো তাকে চাকরি দিল ফারাজ। আবার শ্রেয়া নিজেও ফারাজের কোম্পানিতে চাকরি করছে। ব্যাপারটা শুনতে একটু অন্যরকম লাগে। মিসেস জুই দেখছেন শ্রেয়াকে। শ্রেয়া মাথা নিচু করে আছে, ইতস্তত বোধ করছে। মিসেস জুই এবার কথা ঘোরাতে বলেন, আজকে তো তোমাদের অফিসে অনেক কাজ, পার্টি আছে, তো তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নাও। হাঁপ ছাড়ল শ্রেয়া। এরা নেগেটিভ কিছু ভাবেনি, এটাই অনেক। মিসেস জুই চলে গেলেন। শিহাব তার কাজের জন্য বেরিয়ে গেল। এতক্ষণ সব কিছু নীরবতা পালন করে শুনছিল রিমলি। শ্রেয়ার কাছে এসে বলে, ওনাকে তো আদালতে দেখিনি ওই দিন। ছিল অল্প সময়, পুলিশদের ডিউটি থাকে। ওরা কি এক জায়গায় বসে থাকে? কেন, ওনাকে দেখলে কি করতিস? এই বাসাটা ভাড়া নিতাম না। তুই যেখানে যাস সেখানে অতীত ঘুরে ফিরে আসে। যার অস্তিত্ব এখন তোর মাঝে নেই তাকে নিয়ে কথা থাকবি। একটা জিনিস জানিস কি বোন? রিমলি তাকিয়ে আছে। শ্রেয়া মলিন হেসে বলে, আমরা যেখানেই যাই না কেন অতীত আমাদেরকে ছাড়বে না। হয়তো অতীতের পাতাগুলো আমরা এড়িয়ে যাব, কিন্তু ওরা আমাদের থেকে বিচ্ছেদ ঘটাবে না। জীবনে যতই এগিয়ে যাই অতীত আমাদের সাথে দেখা দিবেই। রিমলি দেখছে তার বোনকে। বোনটা এখন উৎফুল্ল হলেও আগের মতো নেই। এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। হয়তো নতুন জীবন পেয়ে চিন্তাধারা আরও উন্নত। বিকালের দিকে রেডি হচ্ছে শ্রেয়া ও রিমলি। সাথে সৃষ্টি বেগমও আছেন। একটু পর অফিসে যাবে। আজকে সবার ফ্যামিলি মেম্বারদের ইনভাইট দেওয়া হয়েছে। শ্রেয়া একটি লং গাউন পরেছে। এক একটা জিনিস এলোমেলো করে কিছু খুঁজতে থাকে রিমলি। শ্রেয়া বলে, কি খুঁজছিস তুই? তোমাকে না আম্মু মেকআপ কিনে দিয়েছিল, ওগুলো কোথায়? তোর কি মনে হয় যেখানে মায়ের দেওয়া দামি দামি জিনিস ওরা নিয়ে নিত সেখানে সামান্য মেকআপ বক্স আমাকে দিবে? ওই পরিবারের শখ আহ্লাদ পূরণ করার জন্য আরও 2টা মেয়ে ছিল যাদেরকে আমার সব জিনিসপত্র দিয়ে দেওয়া হতো, আর তুমি কিছুই বলতে না? বাহ, এই চুপ করে কেন সহ্য করো বলো তো? বিয়ের পর মেয়েদের জীবন পাল্টে যায়। এই যেমন আমি, আমার যদি কোনো সুযোগ না থাকতো আজও আমি ওসব নির্যাতন সহ্য করেই থাকতাম। সুযোগ থাকলে কেউ কি আর হাত পা গুটে বসে থাকে? বুঝলাম, এবার যা আছে ওই দিয়েই তৈরি হতে হবে। একটা পাউডার আর লিপস্টিক কাজল এনেছিলাম আমি কি জানতাম তুমি সব বিলিয়ে দাও? এতেই তো হয়ে যাবে। তোমার মতো ফর্সা মেয়েদের জন্য এতেই এনাফ, কিন্তু আমার মতো কালো মেয়েদের জন্য এগুলোতে হয় না আপু। রিমলি দেখতে শ্যামলা, তাই সে এইভাবে কথা বলছে। শ্রেয়া কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে শিহাব বলে, কে বলেছে এগুলোতে তোমার হবে না? কখনো আয়নায় নিজেকে পরখ করে দেখেছ? নিজেকে একবার আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। কোনো কমতি নেই তোমার মাঝে। এই চোখেও কাজল দিলে মায়াবী লাগবে তোমাকে। মনের আবেগে আরও কিছু বলতে যাবে রিমলি থামিয়ে দেয় তাকে। বলে, আপনি? আমিও আজ পার্টিতে যাচ্ছি। ভাই ইনভাইট করেছি, তাই ভাবলাম তোমাদেরকে নিয়ে যাই। আন্টি বলল তুমি নাকি এখনও মেকআপ নিয়ে পড়ে আছো, তাই চলে আসলাম। শিহাব এখনও শ্রেয়াদের দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে আসেনি। তাই রিমলি বেশি কিছু বলল না। শ্রেয়া শুনছে রিমলি আর শিহাবের কথা। শিহাবের কথাগুলো শ্রেয়ার কাছে সন্দেহজনক লাগছে। রিমলির প্রতি কোনোরকম ভালো লাগা কাজ করছে কিনা বুঝতে পারছে না শ্রেয়া। শিহাব তাড়াহুড়ো দিতেই বেরিয়ে যায় সবাই।
চারপাশে ভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো। এক এক জায়গায় এক এক ধরনের ব্যবস্থা। এক জায়গায় ড্যান্স ফ্লোর, এক জায়গায় মকটেল কাউন্টার, তো আরেক জায়গায় ডিজে সিস্টেম। সৃষ্টি বেগম অবাক হয়ে বলেন, আমাদের এখানে আসার দরকার ছিল না, শুধু তুই আসলেই হতো। অর্পা এসে জড়িয়ে ধরে শ্রেয়াকে। সৃষ্টি বেগমের কথা শুনে বলে, তুমি আমার কাকিয়ার সাথে বসো, আমরা অন্য দিকটা যাই, এখানে সব ধরনের লোকজন আসবে, চিন্তা করো না আন্টি। শ্রেয়া চলে গেল ফারাজের কাছে। আজ গাউনের সাথে উঁচু হিল পরেছে শ্রেয়া। ফাইলগুলো নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ফারাজ আর শ্রেয়া। হঠাৎ করেই মিমি এসে পেছন থেকে জড়িয়ে ধরে শ্রেয়াকে। ব্যালেন্স হারিয়ে শ্রেয়া পড়ে যেতে নেয়, কিন্তু পাশে ফারাজ থাকার কারণে ফারাজের এক হাত সাথে সাথে আঁকড়ে নেয় শ্রেয়াকে। শ্রেয়া চোখ বন্ধ করে নেয়। সে তো ভেবেই নিয়েছে সে এখন পড়ে যাবে। ফারাজ শ্রেয়াকে ধরে ফেলে শ্রেয়া এক হাত ফারাজের গলার কাছে রাখে। অনেক জোরে খামচে ধরে শ্রেয়া। চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে ফারাজের। এনি দূরে দাঁড়িয়েই এদের ছবি তুলে নেয়। মিমি ঘাবড়ে গেছে। মিমি এখনও শ্রেয়ার গাউন ধরে আছে। ভিতর ভিতর চাহনি নিয়ে তাকিয়ে আছে ফারাজ আর শ্রেয়ার দিকে। যিনি আর অত সে রাগী দৃষ্টি নিয়ে দেখছে ওদের। অর্পা এসে দাঁড়ালো শ্রেয়ার পাশে, আর মিরাজ এসে দাঁড়ালো ফারাজের কাছে। শ্রেয়াকে ধরে অর্পা বলে, ঠিক আছিস দোস্ত? শ্রেয়া এবার চোখ খুলে দেখলো তার মাথাটা ফারাজের অতি নিকটে, আর ডান হাত দিয়ে খামচে ধরে আছে ফারাজকে। সাথে সাথে ডান হাত ছড়িয়ে হাত বাড়িয়ে দেয় অর্পার দিকে। অর্পা শ্রেয়াকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দেয়। অর্পার কানে কানে শ্রেয়া বলে, ওনার গলার দিকে হয়তো অনেকটা ছিলে গেছে, আমি বুঝে উঠতে পারিনি, মিরাজ ভাইকে দেখতে বল। বলেই শ্রেয়া যে একটি চেয়ারে বসে পানি খেতে থাকে। অর্পার থেকে শুনে মিরাজ ফারাজকে নিয়ে কেবিনের ভিতরে আসে। ফারাজের গলায় কিছু কিছু জায়গায় ছিলে গেছে, নখগুলো ভালো মতো গেঁথে গেছে। ফারাজের কেবিনে মেডিসিন বক্স থাকে। মিরাজ সেখান থেকে মলম নিয়ে ফারাজকে লাগিয়ে দেয়। সব শেষে মিরাজ হেসে দেয়। ফারাজ সেদিকে তাকিয়ে বলে, কি হলো, হাসছিস কেন? তোমার গলার চিহ্ন দেখে ভাই, শেষমেশ তোমার মেয়ের জন্য আঘাত পেতে হলো, তাও আবার গলায়। মিমিটাও না ইদানিং মিস শ্রেয়ার সাথে বেশি মিশতে থাকে। কি জানি কি শুরু করেছে মেয়েটা আমার। বাচ্চারা তাদের ভালোবাসার মানুষের কাছে বেশি যায় ভাই। যেমন মিমি তার দাদির থেকে নানির সাথে বেশি সময় কাটায়, আবার নানা থেকে দাদার কাছে বেশি থাকে। এটা তো ভালোবাসার কারণে। যারা বাচ্চাদের বেশি বেশি আদর যত্ন করে, বাচ্চারা তাদের কাছেই বেশি থাকে। ফারাজ আর কোনো কথা বলল না। মিমি এসে দাঁড়ালো শ্রেয়ার সামনে। ঠিক সেই সময় ফারাজ বাইরে এসে দাঁড়ালো। মিমি তার দুই কান ধরে শ্রেয়াকে বলে, আই এম সরি আন্টি, আমি বুঝতে পারিনি তুমি পড়ে যাবে, প্লিজ আমাকে মারবে না। শ্রেয়া অবাক হয়ে বলে, আমি মারবো কেন? মাম্মি আমাকে মারতো, আমি যদি মাম্মিকে ভুল করে ফেলে দিতাম তাহলে আমাকে বকা দিত খুব। আমি সত্যি সরি। শ্রেয়া কি বলবে বুঝতে পারছে না। এভাবে কেউ বাচ্চাদের সাথে করে, তাও আপন সন্তান। মিমির কান হাত ছাড়িয়ে মিমিকে জড়িয়ে ধরে শ্রেয়া বলে, আমি এমন না মিমি, আমি একদম রেগে নেই তোমার ওপর, মানুষ তো ভুল করেই। মিমি নিজেও শক্ত করে জড়িয়ে ধরে শ্রেয়াকে। ফারাজ দেখছে ওদেরকে, মনে মনে ভাবছে, মিরাজ ভুল কিছু বলেনি। মিস শ্রেয়া মিমিকে আগলে রাখছেন। বাচ্চা মেয়েটা তো এভাবেই ভালোবেসে যাবে মিস শ্রেয়াকে। চারপাশে আলো নিভে গেছে, এখন শুধু ছোট ছোট ঝাড়বাতি জ্বলছে। সোজা স্টেজ থেকে হেঁটে আসছে সুনেহেরা। সুনেহেরার পরনে ব্রাইডাল ড্রেস, একদম ব্রাইডাল লুক নিয়ে হাঁটছে সুনেহেরা। সবাই দেখছে তাকে। কোমরে হাত দিয়ে একটা ঘোমটা ধরে এদিক ওদিক ফিরে নিজের লুকস দিতে থাকে। সামনে থেকে ছবি তুলছে ক্যামেরাম্যান। সুনেহেরা চলে যাওয়ার পর সবাই হাততালি দিতে থাকে। এরপর আবার একটি লম্বা গাউন পরে এসেছে, সাইডে ওড়না, তাও পুরো জর্জেট। গাউনের হাতা ছোট থাকায় সৃষ্টি বেগম কিছুটা চোখ মুখ ছোট করে দেখছিলেন। তিনি এসবে অভ্যস্ত নয়। সবার তালে তালে রিমলি নিজেও হাততালি দিয়ে উপভোগ করছে। সৃষ্টি বেগম কাউকে কিছু না বললেও রিমলিকে বকতে থাকেন, এরপর থেকে আমাকে এসব জায়গায় আনবে না, পোশাকের কী স্ত্রী, এগুলো পরেই তো দিন দুনিয়া উচ্ছন্নে যায়। রিমলি চোখ ছোট ছোট করে বলে, উফ মা, তুমি আধুনিকতা বোঝো না। হ্যাঁ তাই, আমি তো শরীর দেখানো পোশাকের আধুনিকতা বুঝি না। শোন, তুই যেন এসব দেখে মাথায় এসবের পোকা ঢুকাবি না। আর তোর বোনও যদি এসব পরে, ওরও খবর আছে। আচ্ছা মা, পরবো না এবার, খুশি? বলেই শাড়ির আঁচল আরও একটু কাছে এগিয়ে মুখ ঢাকতে থাকেন। পাশে বসে থাকা ওহি এতক্ষণ সব কিছু শুনছিলেন। স্ট্যান্ডার্ড না হলেও সৃষ্টি বেগম তার সন্তানদের শিক্ষা দিয়ে বড় করেছেন, এটাই যেন একটা আলাদা শান্তি। ওহি কিছুক্ষণ তাকিয়ে দেখল সৃষ্টি বেগমকে। মনে মনে বলেন, গরিবের মনেও শান্তি মেলে যদি সে তার কাছের মানুষদের কদর বোঝে। তারপর মিস্টার তিহানের দিকে তাকিয়ে ভাবছেন, আমি তোমার কিছু করব না, কিন্তু আমি অপেক্ষায় থাকব। প্রকৃতি তোমার কি করে এটাই দেখতে চাই। নিজের কর্মের জন্য অনুতপ্ত তুমি হবে। ভালো লাগছে না ওহির কাছে এসব। ফারাজকে জানিয়ে চলে যায় বাসায়। সুনেহেরা এবার স্টেজ থেকে নেমে সোজা ফারাজের বিদেশি ক্লায়েন্টদের সামনে গেল। ওরা সুনেহেরার প্রশংসা করছে, অনেক সুন্দর লাগছে সুনেহেরাকে, আরও অনেক কিছু। সব শেষে এনি বলে, এই লুকস ঠিক করেছে শেহনাজ।
বিদেশি ক্লায়েন্টদের একজন যে শ্রেয়ার দিকে প্রথম দিন নজর দিয়েছিল তার নাম জ্যাক। আজও শ্রেয়ার প্রশংসা শ্রেয়ার দিকে তাকিয়ে আছেন তিনি। শ্রেয়া তার মতো কাজ করতে ব্যস্ত। সুনিহারার সাথে কথা বলছে শ্রেয়া, আর জ্যাক তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। ফারাজ তখন অন্য ক্লায়েন্টদের সাথে কথা বলতে ব্যস্ত। চৌধুরী ফ্যাশন হাউসের কাছে ব্রাইডাল ড্রেস সহ আরও কিছু ড্রেসের অর্ডার এসেছে, তাও কক্সবাজার থেকে। কক্সবাজারের একজন শিল্পপতি মিস্টার জায়ানের মেয়ের বিয়ে, সেখানে সমস্ত কিছু থাকবে নামি দাবি, আর তাই তারা চৌধুরী ফ্যাশন হাউসের থেকে ড্রেস অর্ডার করে রেখেছেন। সেই ড্রেসের স্যাম্পল হিসেবে আজ মডেলিং করলো সুনেহেরা। আর লং গাউনগুলো বিদেশের বড় বড় শোরুমে সেল করা হবে। ফারাজ কথার মাঝে তাকালো জ্যাকের দিকে। মূলত কিছুক্ষণ ধরে জ্যাককে প্রশ্ন করছে ফারাজ, কিন্তু জ্যাক কোনো উত্তর দিচ্ছে না। জ্যাকের দিকে তাকাতেই ফারাজ দেখতে পেল জ্যাক এক দৃষ্টিতে দেখছে শ্রেয়াকে। বিষয়টাকে গুরুত্ব না দিয়ে কিছুটা জোরে ফারাজ বলে, মিস্টার জ্যাক। জ্যাক ঘুরে তাকালো ফারাজের দিকে, বলে, ইয়েস মিস্টার ফারাজ, উইল ইউ রেডি ফর দিস প্রজেক্ট? ইয়ে, অফকোর্স। ডিল কমপ্লিট করে এখন সবাই ডান্স ফ্লোরে যাচ্ছে। স্টেজে এখন কাপল ড্যান্স চলছে। শিহাব কিছুটা দূরে দাঁড়িয়ে এতক্ষণ রিমলির ছবি তুলছিল। এখন রিমলির কাছে এসে হাত বাড়িয়ে বলে, আমার সাথে ডান্স করবে? শুকনো ঢোক গিলে সৃষ্টি বেগমকে দেখে নিল রিমলি। সৃষ্টি বেগম এসব পছন্দ করেন না। হালকা হেসে রাগের সাথে রিমলি বলে, না, আমি এসব ড্যান্স ফ্যান্স পারি না। শিহাব আর কোনো কথা না বলে পাশে একটি চেয়ারে বসে। শ্রেয়া এনির সাথে কথা বলছে। শ্রেয়ার হাত ধরে আছে মিমি। অর্পা আর মিরাজ কাপল ড্যান্স করতে ব্যস্ত। ফারাজ ব্যস্ত মিডিয়ার লোকদের সাথে। ফারাজ এখন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকে। জিনিয়া আর অতসী রাগে দৃষ্টিতে দেখছে সবাইকে। সবাই ব্যস্ত থাকায় শ্রেয়া মিমিকে নিয়ে ঘুরছে এদিক ওদিক। হঠাৎ শ্রেয়ার সামনে আসলো জ্যাক। শ্রেয়াকে উদ্দেশ্য করে বলে, উইল ইউ ড্যান্স উইথ মি? শ্রেয়া সৌজন্যমূলক হাসি দিয়ে ভদ্রভাবে বলে, সরি, আই ক্যান্ট। প্লিজ বিউটিফুল লেডি। শ্রেয়া বারবার না করছে, কিন্তু জ্যাক শুনতে ইচ্ছুক না। সে চায় শ্রেয়ার সাথে ড্যান্স করতে। দৃশ্যটির চোখ এড়ালো না সৃষ্টি বেগমের। উঠে দাঁড়ালেন মাত্র, অমনি রিমলি ধরে নিল সৃষ্টি বেগমের হাত। ফিসফিস করে বলে, আরে মা, কি করছো? এরা বিদেশি ক্লায়েন্ট, বাঙালি থেরাপি দিতে যেও না, তাহলে ডিল যাবে ক্যান্সেল হয়ে, টাকা যাবে পানিতে। চোখ রাঙিয়ে সৃষ্টি বেগম বলেন, টাকা গেলে যাবে। টিনের ফুটো বাড়িতে না খেয়ে থাকবো, কিন্তু মেয়ের জীবনকে এভাবে উচ্ছন্নে যেতে দিব না। কত বড় সাহস দেখ! আমার মেয়ের সাথে নাচার জন্য পিছে লেগে আছে, বারবার না করছে, তারপরও ওর কোনো বিবেক নেই। রিমলি কোনো রকমের সৃষ্টি বেগমের হাত ধরে রেখেছে। ওদিকে জ্যাক রিকোয়েস্ট করতে করতে এখন যেন সাহস আরও বেশি পেল। খুব করে ধরতে যাবে শ্রেয়ার হাত, ঠিক তখনই ফারাজ এসে ধরে নেয় জ্যাকের হাত। জ্যাক ঘুরে তাকালো ফারাজের দিকে। ফারাজ কণ্ঠে রাগ মিশিয়ে জ্যাককে বলে, শি ইজ নট লাইক ফরেন গার্ল. She is very normal person and carry old Bengali tradition. So let her go. Don't try to disturb her. It's our request. ফারাজের কথা জ্যাক তার আরেক পার্টনারের দিকে তাকালো। তিনি চোখ দিয়ে ইশারা করতেই সরে আসলো জ্যাক। শ্রেয়া চুপ করে মাথা নিচু করে আছে। ফারাজ এবার শ্রেয়াকে বলে, নিজেকে শক্ত রাখতে না পারলে এসব জায়গায় চাকরি করবেন কিভাবে? এখানে থাকতে হলে মুখে তালা মেরে বসে থাকবেন না। যদি মুখে তালা মেরে রাখার ইচ্ছা হয় তাহলে অন্য ব্যবস্থা করুন নিজের জন্য। বলেই চলে গেল ফারাজ। মিউজিকের জন্য ফারাজের কথা কারো কানে পৌঁছায়নি, কিন্তু ফারাজের এমন কথা আহত হয়েছে শ্রেয়া। চাকরি শুরু থেকে এ পর্যন্ত লোকটা কথা বলে না বললেই চলে, কিন্তু যখন কথা বলে কড়া কথা শুনিয়ে দেয়। এনি শুনেছে ফারাজের কথা, কারণ সে পাশেই ছিল। ফারাজকে ভালো করে চেনে এনি। ফারাজ খুবই গম্ভীর একটি ছেলে, যে এসব আমতা আমতা পছন্দ করে না। মেয়ে হোক বা ছেলে, সবাইকে স্ট্রেট আর স্ট্রং থাকতে হবে, এটাই ফারাজের কথা। এনি একটি দীর্ঘশ্বাস নিয়ে অন্য কাজে ব্যস্ত হলো। শ্রেয়াকে শক্ত হতে এই কথাগুলো হজম করতে হবে। সবসময় সাপোর্ট করলে ফারাজের কথাগুলোর অর্থ শ্রেয়া বুঝবে না। এনি যেতেই মিমি শ্রেয়ার হাত ধরে ঝাঁকালো। শ্রেয়া তাকাতেই মিমি হাত দিয়ে ইশারা করে নিচু হতে, কারণ এই গান বাজনায় মিমির আস্তে আস্তে কথা শুনতে পাবে না শ্রেয়া। শ্রেয়া একটু ঝুঁকতেই মিমি শ্রেয়ার কানে কানে বলে, আমার পাপা এমন একটু রাগী, বোকা বোকা হয়ে থাকলে পাপা পছন্দ করে না। আমাকেও স্ট্রং বানিয়েছে পাপা, তোমাকেও স্ট্রং হতে হবে আন্টি। মিমির কথাগুলো বাচ্চা বাচ্চা হওয়ার কারণে শ্রেয়া হেসে দিল। তবে শ্রেয়া বুঝতে পারল ফারাজ মিমিকে ভিন্নভাবে শিক্ষা দিয়ে বড় করেছে। এই যেমন কিভাবে নিজেকে স্ট্রং রাখা যায়, কোনো কাজে ঘাবড়ে না যেয়ে সাহসী হতে হবে এমন। শ্রেয়ার মন খারাপটা ভালো হয়ে গেল। ফারাজ এখন তার বস। অবশ্যই কোনো কর্মচারী এভাবে থাকলে তার দ্বারা কোম্পানির লস বেশি হবে। রিমলি এবার সৃষ্টি বেগমের দিকে তাকিয়ে বলে, দেখেছো আম্মু, আপুর কাছে কেউ যেতে পারেনি। ফারাজ ছিল বলেই বেঁচে গেল ওই ছেলে, না হলে আমি ওইটাকে আজ এখানে থাপ্পড় দিতাম। বলতে না বলতে সৃষ্টি বেগম হাঁসফাঁস করতে লাগলেন। রিমলি বুঝলো এসি চলার কারণে শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাড়াতাড়ি ব্যাগ হাতে নিয়ে ইনহেলার খুঁজতে লাগলো, কিন্তু ইনহেলার পেল না। আতঙ্কের সাথে রিমলি বলে, তোমার ব্যাগে আমি ইনহেলার রেখেছিলাম মা, কোথায় তাহলে? সৃষ্টি বেগম হাঁপাতে হাঁপাতে বলেন, তুই রাখার পর আমি আবার ইনহেলার নিয়েছিলাম, হয়তো ভুলে রেখে এসেছি।
রিমলি থেকে কিছুটা দূরে শিহাব বসেছিল। সৃষ্টি বেগমকে এভাবে হাঁফাতে দেখে শিহাব বলে, কি হয়েছে আন্টির? কান্না করে দেয় রিমলি। তাড়াতাড়ি করে উঠাতে নেয় সৃষ্টি বেগমকে আর বলে, আম্মু শ্বাসকষ্ট বেড়েছে, আমরা তো এসিতে অভ্যস্ত না, হয়তো তাই আজ একেবারে এসিতে এতক্ষণ থাকায় আম্মু শ্বাসকষ্ট বেড়েছে। এসির মাত্রা অনেক। আমি আম্মুকে নিয়ে বাসায় যাব, চলো আমিও যাই তোমাদের সাথে। বাসা অনেক দূর, মাঝে ফার্মেসি আছে, ওখান থেকে ইনহেলার নিতে হবে, তাড়াতাড়ি আসো, আমি গাড়ি স্টার্ট দিতে থাকি। বলে শিহাব চলে যায়। রিমলি একবার শ্রেয়ার দিকে তাকালো। শ্রেয়া কাগজপত্র নিয়ে ব্যস্ত। এনি ওদের কাছেই ছিল। আস্তে আস্তে সৃষ্টি বেগমকে নিয়ে রিমলি এনির কাছে এসে বলে, আপু কি ব্যস্ত? এনি সৃষ্টি বেগমকে দেখে বলে, কি হয়েছে ওনার? আম্মু শ্বাসকষ্ট হচ্ছে, এখানে থাকা সম্ভব না, বাসে যেতে হবে। আপু কি যেতে পারবে? শেহনাজ তো ব্যস্ত থাকবে এখন, কজ হ্যান্ডসাম নিজেও এখন ব্যস্ত, তবুও আমি ডেকে দিচ্ছি। এদিকে বাধা দিয়ে রিমলি বলে, দরকার নেই, আমি আম্মুকে নিয়ে তাড়াতাড়ি বের হই, আপনি আপুকে পরে জানিয়ে দেবেন। আম্মুকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না, আমরা আসি। ওকে, রাস্তার সমস্যা হলে অবশ্যই কল দিও, আমার নাম্বার এটাতে আছে। বলে একটি কার্ড দিল রিমলির হাতে। আর কোনো কথা না বলে কার্ড নিয়ে সৃষ্টি বেগমকে নিয়ে চলে যাচ্ছে রিমলি। সৃষ্টি বেগম তার মাথাটা রিমলির কাঁধে রেখেছে, প্রায় অজ্ঞান হয়ে আছে বলা যায়। এভাবে চলতে থাকলে ক্ষতি হবে তার, তাই তাড়াহুড়ো করে চলে গেল রিমলি। গাড়িতে উঠে মেসেজ করে দিল শ্রেয়াকে। ঘাড়ে ঝুলানো পার্স হওয়ায় মেসেজের শব্দ পায়নি শ্রেয়া। সে তার মতো ফাইল দেখছে। পার্টিতে এনজয় করবে কি? ফারাজ তাকে কাজ দিয়ে বসিয়ে রেখেছে, অবশ্যই এতেই ভালো, না হলে জ্যাকের যন্ত্রণায় কোনো দিকে যাওয়া যায় না। কাগজগুলো দেখা শেষ করে মা আর বোনকে দেখতে চোখটা ঘোরালো টেবিলের দিকে। দেখতে পেল না সৃষ্টি বেগম ও রিমলিকে। কাজের মাঝে কিছুক্ষণ পরপর তাকাচ্ছিল মা বোনের দিকে। মাত্র 15 কি 20 মিনিট হলো ফাইল দেখছে মনোযোগ দিয়ে। এই টেবিলের সামনে বসেছিল এতক্ষণ মা বোন, তাহলে গেল কোথায়? শ্রেয়া আশেপাশে চোখ বোলালো, পেল না কাউকে। ফোন বের করে কল দিতে যাবে, দেখলো রিমলির মেসেজ। শ্রেয়া ঘাবড়ে যায়, সাথে সাথে কল দেয়। রিমলি রিসিভ করে নেয়। শ্রেয়া মেসেজ করে, আম্মুকে নিয়ে কোথায় আছিস? আম্মুর অবস্থা কেমন একটু জানাবোন। সৃষ্টি বেগমকে নিয়ে ব্যস্ত রিমলি। শ্বাসকষ্ট হলে তার বুকে ব্যথা বাড়ে, এখন আরও বেশি জোরে হাঁপাচ্ছে। রিমলি তো কান্না করা অবস্থা। বলে, একটু তাড়াতাড়ি চালান গাড়ি, মায়ের কষ্ট বাড়ছে, মায়ের হার্টের সমস্যা আছে, শ্বাসকষ্ট অতিরিক্ত বাড়লে ক্ষতি হবে, প্লিজ তাড়াতাড়ি করুন। বলে সৃষ্টি বেগমের হাত মালিশ করছে রিমলি। শিহাব গাড়ি যতটা সম্ভব দ্রুত চালাচ্ছে। বেশি জোরে হলে সৃষ্টি বেগমের জন্য ক্ষতি। রিমলি এখন এটা বোঝার মতো অবস্থায় নেই। কোনো মতে ফার্মেসির সামনে এসে দৌড়ে ইনহেলার কিনে আনলো শিহাব। ইনহেলার হাতে নিয়ে সৃষ্টি বেগমের মুখের মধ্যে ঢুকিয়ে চাপ দিল। সৃষ্টি বেগম ইনহেলার নিয়ে এবার একটু শান্ত হলেন, তবে তার শরীর এখন দুর্বল আছে। চোখ মেলে তাকালেন তিনি। রিমলি এবার শান্তি পেল। শিহাব একটি পানির বোতল এগিয়ে দিল। রিমলি পানি খেয়ে নিজেও এবার স্থির হয়ে সৃষ্টি বেগমকে বলে, কবে একটু নিজের জন্য ভাববে মা? এই মেয়ের এই গড়া লাগবে, ওই মেয়ের ওই গড়া লাগবে, এসব করতে করতে নিজের দিকে খেয়াল রাখো না। আমি বারবার ইনহেলার চেক করে তোমার ব্যাগে রাখি, শেষে এসে একটু খেয়াল করে রাখতে পারিনি ইনহেলার কোথায়। মেয়ের কোথায় কি লাগে এগুলো বোঝো, নিজের কোথায় কি লাগে বোঝো না? দুর্বল কণ্ঠে সৃষ্টি বেগম বলেন, বয়স বেড়েছে আমার মা, বোধ বুদ্ধি হয়তো আস্তে আস্তে লোপ পেতে থাকবে, ভুলে যাচ্ছি সব কিছু। তোদের বাবা মারা যাবার পর থেকেই তো আমি সমস্ত অঘটন ঘটিয়েছি। না পারলাম বড় মেয়েকে ভালো সংসার দিতে, আর না পারলাম ছোট মেয়েটার দায়িত্ব নিতে। ব্যর্থ মা আমি। রিমলি কষ্ট পেল এমন কথাতে। সৃষ্টি বেগম ভুল করেছে এটা রিমলি স্বীকার করে, কিন্তু কোন প্রেক্ষিতে এসে এই ভুল পথে গেছে এটাও রিমলি বোঝে। মাথার উপর পুরুষ মানুষের ছায়া সরে গেলে কোনো মেয়েই নিজেকে স্থির রাখতে পারে না। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে দুর্বল। এখন 2 মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে আরও অসুস্থ। শিহাবের দিকে তাকালো রিমলি। শিহাব হালকা হেসে আবার চলে গেল ড্রাইভিং সিটে। রিমলি এবার ফোন বের করলো। তার ফোনে কল এসেছে এটা সে বুঝতে পেরেছিল, তাই এখন শ্রেয়াকে লিখে দিল, আম্মু ঠিক আছে আপু, তুমি তোমার মতো করে আসো। শ্রেয়া এখনও চিন্তায় আছে, বারবার ফোনটা হাতে নিয়ে চেক করছে ওরা কোথায় এখন। এটা না জেনেও কিছু করতে পারছে না শ্রেয়া। বাসায় যাবে সে উপায় নেই, কারণ কাজ শেষে ফারাজ আর এনির সাথে পার্সোনাল মিটিং আছে। ভাবতে ভাবতে শ্রেয়ার ফোনে মেসেজ এসেছে। মেসেজটি পড়ে শান্তি পেল শ্রেয়া। ঠিক তখনই এনি এসে বলে, তোমার মা আর বোন বাসায় গেছে, ওনার শ্বাসকষ্ট হচ্ছিল তাই। মনে মনে শ্রেয়া বলে, আগে বললে কি হতো, মাকে খুঁজতে খুঁজতে আমার জান যায় যায় অবস্থা, আপনি এখন বলছেন? কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ শুনেছি, বোন বলেছে মাত্র, আম্মু এখন সুস্থ আছে, চিন্তার কিছু নেই।